অ্যাকচুয়ালি মানে আজকে যে কথাটা দিয়ে শুরু করব সেটা বিষয়টা নিশ্চিতভাবেই থিয়েটার, দ্য আর্ট অফ ডেমোক্রেসি। থিয়েটার কী করে একটা আর্ট অফ ডেমোক্রেসি হতে পারে সেটা বলতে গিয়ে একটু অনেক কথা এদিক ওদিক মনে পড়ছে। যেমন আজকে যদি আমরা দেখতে পাচ্ছি যে সবাই বলে যে ইন্ডিয়ান পলিটিশিয়ানস আর করাপ্ট। এটা সবাই বুঝে গেছে যে রাজনীতিতে এখন যারা আসছে তাদের অধিকাংশই সৎ নয়, এরকম একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। এখন এই ধারণাটা তো আর খুব রাতারাতি তৈরি হচ্ছে না, এর জন্য কোনো একটা বিশেষ দল ব্যক্তিকে ব্লেম করেও কোনো লাভ নেই। কারণ এটা একটা প্রক্রিয়া যেটা অনেক দিন ধরে চলেছে, অনেক বছর ধরে চলেছে, এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা এসে দেখছি যে পলিটিশিয়ানরা কারাপ্ট, পলিটিশিয়ানরা লোকেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, পলিটিশিয়ানরা এক্সপেক্ট করে যে মেজরিটি লোক তাদের কথা শুধু শুনবে, শুধু দেখবে এবং তাদের অন্ধ অনুগামী হবে। এখন ন্যাচারালি আজকে এই যে কালচারটা হয়েছে, ব্লাইন্ড ফলোয়ার্স তৈরি করার এই যে কালচার, সেটা তো ডেমোক্রেসির সঙ্গে যায় না। এবং এই যে ডেমোক্রেসির সঙ্গে যাচ্ছে না, এর পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে পরিবার থেকে শুরু করে সমাজে কোথাও যদি গণতান্ত্রিক সংস্কৃতি টিকে না থাকে, গণতন্ত্রের সঙ্গে যদি বড় না হতে পারে একটা প্রজন্ম, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে, তাহলে স্বাভাবিকভাবেই তার কাছে গণতন্ত্র থাকলো কি না থাকলো সেটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় না। ফলে একটা অথরিটেরিয়ান রুলকে কোয়েশ্চেন করার কোনো প্রবণতাও কিন্তু অ্যাবসেন্ট থাকে, সোসাইটিতে দেখা যায় না। এবং আজকেও তাই দেখা যাচ্ছে, মানুষ একটা অথরিটি চাইছে, সে অথরিটি তাকে গাইড করবে। সে সবসময় চাইছে একটা অথরিটেরিয়ান পার্সোনালিটি তারা আমাদের পলিটিক্সকে চালিয়ে নিয়ে যাবে। এখন এই যে জায়গাটা আমরা এসে পৌঁছে গেছি, এখান থেকে যদি আমরা গণতন্ত্রের দিকে যেতে চাই, তাহলে মানুষকে দেখতে হবে যে সে ক্রিটিক্যালি চিন্তা করতে পারছে কিনা, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দিকে তাকে নিয়ে যাওয়া যাচ্ছে কিনা, সে একটা ইন্টেলেকচুয়াল স্পেস পাচ্ছে কিনা যেখানে সে তার মধ্যে যে ইনবিল্ট ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিটা আছে সেটাকে সে নারিশ করতে পারে, সেটাকে সে ডিসকভার করতে পারে। ফলে এখানে থিয়েটারের একটা রোল থেকে যাচ্ছে যে থিয়েটার যদি একটা ইন্টেলেকচুয়াল স্পেস তার দর্শকের জন্য এক্সটেন্ড করতে পারে, তাহলে দর্শকরা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দিকে যাবে। এবং এই ক্রিটিক্যাল থিঙ্কিংটাই কিন্তু মানে যখন আমরা দেখতে পাবো যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইজ কেপেবল অফ থিঙ্কিং ক্রিটিক্যালি, তখনই কিন্তু সেটা ডেমোক্রেসির জন্য একটা উপযুক্ত আবহাওয়া তৈরি করতে সমর্থ হবে। তো এই প্রসঙ্গে কথা বলতে বলতে আমার মনে আসছিল যে একটা সময় যখন বিধান রায় মুখ্যমন্ত্রী মানে শুনেছি আমাদের বাবাদের কাছ থেকে, বাবার জেনারেশন থেকে, যে বিধান রায় মুখ্যমন্ত্রী তার সঙ্গে লিডার অফ অপোজিশন বঙ্কিম মুখার্জি একটা অভিন্ন হৃদয় বন্ধু। অর্থাৎ দুজন রাজনীতির দুই মেরুতে অবস্থান করা সত্ত্বেও তাদের মধ্যে একটা অসম্ভব ভালো একটা বন্ধুত্ব রয়েছে। এবং তার বহু নিদর্শন আছে। বজবজ পাবলিক লাইব্রেরি শিশু বিভাগ উদ্বোধন হচ্ছে, কংগ্রেসিরা চান না যে বিধান রায় এটা এসে উদ্বোধন করুন, কিন্তু বিধান রায় বঙ্কিম মুখার্জিকে নিয়ে এসে লাইব্রেরির বজবজ পাবলিক লাইব্রেরি শিশু বিভাগ উদ্বোধন করছে। এবং সেই সময় যারা কমিউনিস্ট নেতারা, যারা সোশ্যাল রিফর্ম বা সিভিল সোসাইটি অ্যাক্টিভিটিসগুলো করতে চাইতো, সে স্কুল তৈরি হোক, লাইব্রেরি তৈরি হোক, সেখানে কিন্তু সরকার খুব জেনারেসলি হেল্প করত। এবং তারা কখনো ভাবতো না যে এটা এই কাজগুলো বিরোধী পক্ষের লোকেরা করছে, তার নিজের দলের লোকেরা করছে না। কাজে তাদের কাছে মনে হতো কনস্ট্রাকটিভ কাজ, সিভিল সোসাইটি ডেভেলপমেন্ট, এটা ছিল তাদের কাছে একটা প্রায়োরিটি। সেইখান থেকে আমরা আস্তে 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 দেখলাম
যুক্তফ্রন্ট সরকার হচ্ছে, যুক্তফ্রন্ট সরকারের স্থায়িত্ব বেশি দিন থাকছে না, কিন্তু তার যে মুখ্যমন্ত্রী তার সততা নিয়ে কেউ কোনো একটা প্রশ্নও কোনোদিন করতে পারবে না। তার নাম অজয় মুখার্জি। অজয় মুখার্জির কথা বলতে গিয়ে মনে পড়ছে যে অজয় মুখার্জিকে মেনকা সিনেমার সামনে একটি বৃদ্ধ ফুটপাতে বসে আছে, একটু দেখে পাগল পাগল মনে হচ্ছে, সবাই পাশ দিয়ে চলে যাচ্ছে। একটি লোক হঠাৎ তার মনে হলো, আরে এ তো অজয় মুখার্জি। তখন তিনি গেলেন এবং গিয়ে বুঝতে পারলেন এই সেই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি। তখন তিনি উদ্যোগ নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। শেষের দিকটা অজয় মুখার্জির একটু মানসিক সমস্যা হয়েছিল এবং হয়তো কোনো হতাশা কারণে তার এই ঘটনাটা ঘটেছিল। বাংলা কংগ্রেস তৈরি করেছিলেন। বাংলা কংগ্রেসেরও তখন খুব একটা, যুক্তফ্রন্ট ভেঙে যাওয়ার পর বাংলা কংগ্রেসের যারা ছিলেন সুশীল ধারা প্রমুখ, তারাও আস্তে আস্তে বয়সের ভারে তারাও বুঝতে পারছেন না কি করবেন। এমনি এরকম একটা অবস্থায় অজয় মুখার্জিকে আমরা দেখতে পাচ্ছি, যার ভাই হচ্ছে বিশ্বনাথ মুখার্জি, সিপিআইয়ের সেই সময়কার সম্ভবত রাজ্য সম্পাদক। গীতা মুখার্জি সিপিআই নেত্রী, তার বৌমা, ভাইয়ের বউ। এবং পার্টি ক্ষমতায় থাকাকালীন আপনারা বুঝতে পারছেন, যখন বামফ্রন্ট ক্ষমতায় আছে তখন অজয় মুখার্জিকে দেখা যাচ্ছে একটা ফুটপাতে বসে আছেন। ভাগ্যিস একটা লোক চিনতে পেরেছিল। তাকে হসপিটালাইজ করা, তাকে তার চিকিৎসাটা ভালোভাবে করার উদ্যোগ সেভাবে নেওয়া হয়েছিল কিনা আমার জানা নেই, হয়তো নেওয়া হয়ে থাকতে পারে, আমার কিন্তু জানা নেই। আমি যেটা বলছিলাম যে অজয় মুখার্জির সততা নিয়ে কেউ তো কোনো প্রশ্ন তুলতে পারবে না। তার আগে আপনি দেখুন, আমাদের যে প্রফুল্ল ঘোষ থেকে বিধান রায় থেকে, প্রফুল্ল ঘোষের সততা নিয়ে কোনো কথা হবে না, বিধান রায় সততা নিয়ে কোনো কথা হবে না। আমি আর্থিক সততার কথাই বলছি। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা কে কীভাবে নিজেদেরকে সময়ে সময়ে তুলে ধরেছেন আমি সেই চর্চার মধ্যে যাচ্ছি না। কিন্তু একটা, এই যে একটা স্ট্যাম্প লেগে গেছে আমাদের পলিটিশিয়ানরা সব কারাপ্ট, যে যদি দেখে যে একটা পলিটিশিয়ান টেলিভিশনে টাকা নিচ্ছে তখন বলা হয় ও তো 3-4 লাখ টাকা, ওটা এমন কি, অর্থাৎ 3-4 লাখ টাকা চুরি করলে সেটা চুরি নয়। মানে আমরা চুরি জিনিসটা এমনভাবে ইন্টারনালাইজ করে ফেলেছি যে আমরা মাঠে ঘাটে সবাইকে বলতে চাই, আরে অমুক প্রধান ও চুরি করে বটে, তবে আবার কিছু কাজও করে। মানে এইটা এখন হয়ে গেছে নর্ম্যাল। অর্থাৎ একটা জনপ্রতিনিধি যে চুরি করবে না এবং সে পুরোটাই সে জনগণের জন্য ডেডিকেটেড তা না, উনি চুরি করেন তবে লোককে দেনও, এইটা হয়ে গেছে আমাদের এখন সংস্কৃতি। সে সময় কিন্তু এটা ছিল না। প্রফুল্ল ঘোষ কথা হবে না তার আর্থিক সততা নিয়ে, বিধান রায় তার আর্থিক সততা নিয়ে কথা হবে না। প্রফুল্ল চন্দ্র সেন, যাকে সেই সময় বলা হয়েছিল যে স্টিফেন হাউসের মালিক, তার একজন সহকর্মী প্রদেশ কংগ্রেসের অতুল্য ঘোষ, যিনি এআইসিসির একসময় ট্রেজারারও ছিলেন, সেই অতুল্য ঘোষকে জড়িয়েও কিন্তু কথা হয়েছিল যে এরা সব স্টিফেন হাউসটা কিনে নিয়েছে। পরে দেখা গেল যে ওটা সর্বৈব মিথ্যা, এর জন্য বামপন্থীদের ক্ষমা চাওয়া উচিত। 77 সালে প্রফুল্ল সেন বামফ্রন্ট সরকারকে নিয়ে আসার পিছনে বহু মিটিং মিছিল করেছিলেন। তিনি চাইছিলেন যে কংগ্রেস সরকারের পতন হোক। সেই প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী তো ছাড়ার পর তার থাকার জায়গা নেই, মানে আত্মীয় স্বজন আছে কিন্তু তার নিজের থাকার জায়গা নেই। অশোক কৃষ্ণ দত্ত তৎকালীন জনতা পার্টির, তিনি মিডলটন স্ট্রিটে তার একটা ছোট্ট ফ্ল্যাটে একটা চৌকির ওপরে আমি প্রফুল্ল সেনকে শুয়ে থাকতে দেখেছি। বাংলার বোধহয় 7 বছরের চিফ মিনিস্টার বা তার বেশি একটু, সেই প্রফুল্ল সেন শুয়ে আছেন মিডলটন স্ট্রিটে একটা ছোট্ট গুপচির মধ্যে, অশোক কৃষ্ণ দত্তের দেওয়া, সেখানে তিনি শুয়ে আছেন। আমরা দেখেছি যে তারপরে এসছেন, আমরা সিদ্ধার্থ রায়ের কথাও যদি বলি, সিদ্ধার্থ রায়ের সম্বন্ধে প্রচণ্ড ব্যক্তিগতভাবে
সিদ্ধার্থ রায় যে 72-এ রিগিং করেছিলেন এবং যে পরিমাণ রিপ্রেশন উনি গণতান্ত্রিক আন্দোলনের উপরে করেছিলেন, সেটার কোনো দরকার ছিল না। আমি সিদ্ধার্থ রায়কে সাবস্ক্রাইব করি না, কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু তার বিরুদ্ধে কোনো চুরি টুরি ইত্যাদি স্ক্যাম ইত্যাদি অভিযোগ কিন্তু করতে পারবে না। যে সিদ্ধার্থ রায় এমার্জেন্সি ইম্পোজ করেছিল ইন্দিরা গান্ধীকে পরামর্শ দিয়ে, সেই সিদ্ধার্থ রায়কে আমি মোটেই একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে আমি একটু আমার অসুবিধা হয়, কিন্তু তার আর্থিক সততা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না। বুদ্ধদেব ভট্টাচার্য, তারও কিন্তু আর্থিক সততা নিয়ে কোনো কথা বলতে পারবে না, আর্থিকভাবে অসম্ভব সৎ। একটু ফিরে যাচ্ছি, প্রফুল্ল ঘোষ একবার হাসপাতালে মেডিকেল কলেজে ভর্তি আছেন, জিডি বিড়লা তখন দেশে নেই, তিনি শুনতে পেয়েছেন প্রফুল্ল ঘোষ মেডিকেল কলেজে ভর্তি, তার ছেলেকে পাঠালেন যে ইমিডিয়েটলি একটা ভালো নার্সিংহোমে ওকে শিফট করো। বিড়লার ছেলে প্রফুল্ল ঘোষের কাছে গেলেন, প্রফুল্ল ঘোষ বললেন, না, আমার দেশের সাধারণ মানুষ এই হাসপাতালেই আসে, আমি এখানেই আমার যা হওয়ার হবে, আমি এখান থেকে যাব না। এবং তিনি নার্সিংহোমে যাননি, তিনি সরকারি হাসপাতালেই মৃত্যু তার হয়েছে। আজকাল একটা কালচারই হয়ে গেছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা ব্যবস্থা যার মধ্যে মানুষ যেতে ভয় পায়, যে ব্যবস্থাটা ঠিক মতন কাজ করছে না, ম্যাল ফাংশনিং একটা হেলথ সিস্টেম, তার মধ্যে জনগণ ঢুকে যাক, আমি চলে যাব বেলভিউ, আমার জায়গাটা হয়ে রয়েছে উডল্যান্ডসে। তো এইটা কিন্তু তখনকার কালচার ছিল না। অর্থাৎ মানুষের জন্য ভাবার যে একটা চরিত্র, সেই চরিত্রটাও কিন্তু আজকে রাজনীতির মধ্যে হারিয়ে যাচ্ছে। জ্যোতিবাবুর মতন লোক, তিনিও কিন্তু তার ছেলেকে নিয়ে অনেক কথা সেই সময় উঠেছিল, কিন্তু চন্দন বোস রাজনীতিতে আসেননি, ফলে জ্যোতিবাবু অনেকটা বেঁচে গেলেন। চন্দন বোস তার বাবার সুখ্যাতিকে কাজে লাগিয়ে পয়সা কড়ি করেছিলেন, কিন্তু জ্যোতিবাবুর সম্বন্ধে আশ্বাস সেরকম কোনো আর্থিক দুর্নীতির অভিযোগ কেউ করতে পারবে না। যদিও তার বিরুদ্ধে তার পলিটিক্যাল অনেস্টি নিয়ে, তার পলিটিক্যাল অ্যাকশন নিয়ে, তার গভর্নমেন্ট নিয়ে হাজারো ক্রিটিসিজম থাকতে পারে, আছেও, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি অসৎ হননি। আজকে আমরা দেখতে পাই যে বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার আগে খুব ছোটোবেলাতেও আমরা শুনতাম, বিধানরাও বলতেন যে এরা কাজ করে, এদেরকে টাকা দিলে লাভ আছে, এরা কাজ করে। এবং আমরাও ছোটোবেলায় শুনতাম যে কমিউনিস্টরা সৎ। আমাদের পাড়ায় যখন কংগ্রেস, কমিউনিস্ট, সিপিআই, সিপিএম ইত্যাদি যখন ভোট টোট হতো, পরস্পরের মধ্যে সৌহার্দ্য কখনো নষ্ট হয়নি। যে ভোট আসছে বলে আমরা পরস্পরের চোখের দিকে তাকাবো না, বা তাকালেও একটা হিংসা ক্রূর দৃষ্টিতে তাকাবো, এরকম ব্যাপার ছিল না। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ অ্যাটমসফিয়ারে ভোট হতো। এবং তারাও কিন্তু খুব গোড়া কংগ্রেসিরাও কিন্তু মনে করতো যে এই কমিউনিস্ট পার্টির লোকগুলো এরা বিদেশ থেকে ইজম আমদানি করেছে ইত্যাদি ইত্যাদি, এসব রাগটাগ ছিল, কিন্তু বলতো সৎ কিন্তু ওরা। তো সেই ইমেজটা নিয়ে কিন্তু ৭৭ সালে বামফ্রন্ট সরকার এসেছিল। কিন্তু দেখা গেল যে প্রমোদ দাশগুপ্ত, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এই সমস্ত নেতাদের, যেমন মানুষ যাদের সম্বন্ধে একটা মিথ্যে কথাও বিশ্বাস করবে না, যে বিমান বোস অসৎ আর্থিকভাবে, প্রমোদ দাশগুপ্ত আর্থিকভাবে অসৎ, বুদ্ধদেব ভট্টাচার্য আর্থিকভাবে অসৎ, এসব কথা বললে কেউ বিশ্বাসই করবে না, পাগল বলবে। আর সত্যি বিশ্বাস করার উচিতও নয়। তাদের এই আর্থিক সততা রয়েছে, কিন্তু পাশাপাশি সেই সময়তেই কিন্তু নাম করব না এমন অনেক সিপিএম এবং বামফ্রন্টের নেতারা ছিল, যাদের সম্বন্ধে লোকেরা ঝুড়ি অসততার অভিযোগ এনেছে, যারা পরিবার, আত্মীয় স্বজনদেরকে ফুলে ফেঁপে লাল হয়ে গেছে, এরকম অভিযোগ কিন্তু আমরা আকছাড় শুনেছি বামফ্রন্ট সরকার থাকাকালীন। ফলে আমাদের রাজনীতিতে একটা সততার, সৎ মানুষের একটা
কিছু একটা ট্রেন্ড ছিল, কিন্তু ক্রমশ ওই ট্রেন্ডটা ডমিনেটেড হলো তাদের দ্বারা যারা কিন্তু ঠিক এতটা সৎ নয়। এবং সেইটা আজকে যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা দেখছি যে সমস্ত অভিযোগগুলো উঠছে, তার সত্য মিথ্যা তো অন্য কথা, সেখানে আইনের প্রশ্ন উঠবে, সত্য মিথ্যা নিয়ে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু উঠছে তো কথাগুলো। আজকে যে কথাগুলো উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের নিয়ে যে কথাগুলো উঠছে, আজকে রুলিং পার্টি তাকে নিজেকে কিন্তু বিধান রায়কে কিন্তু সততার প্রতীক বলে লিখতে হতো না, অজয় মুখার্জিকে কিন্তু লিখতে হতো না সততার প্রতীক, লোকে তাদের সৎ বলে চিনত। মানে মানুষের মধ্যে একটা ধারণাই তৈরি হয়ে গেছে যে রাজনীতি করতে গেলেই তোমাকে অসৎ হতে হবে, রাজনীতি করতে গেলেই তোমাকে গুন্ডা পুষতে হবে, রাজনীতি করতে গেলেই তোমাকে মস্তানি করতে হবে, তোমাকে ইনসেনসিটিভ হতে হবে। এই যে ব্যাপারগুলো বিভিন্ন রকম নেতারা বিভিন্ন রকম কথা বলছেন, কেউ মানে আমি নাম বলতে চাই না, এমন সমস্ত কথা বলে। এবং 67-এর যুক্তফ্রন্ট সরকার পড়ে যাচ্ছে, 69-এ যুক্তফ্রন্ট সরকার পড়ে যাচ্ছে, তারপর সেখানে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিমিস্ট, অত্যন্ত আল্ট্রালেফট মুভমেন্ট, নক্সালাইট মুভমেন্ট তার শুরু হচ্ছে। অনেক ভালো ভালো ছেলেরা এই মুভমেন্টের মধ্যে ঢুকে পড়েছে। বাংলা অস্থির, কিন্তু অস্থির একটা আদর্শকে ঘিরে। কেউ মনে করছেন যে গ্রাম দিয়ে শহর ঘিরে 70-এর দশককে মুক্তির দশকে পরিণত করে দেবেন, কেউ মনে করছেন যে না, এটা একটা দিবা স্বপ্ন ছাড়া কিছুই না, এটা একটা মোস্ট আনরিয়ালিস্টিক ইরাশনাল পলিটিক্যাল একটা স্টেপ, এটা মানুষকে শান্তি দেবে না। এরকম একটা বিতর্কের মধ্যে দিয়ে কিন্তু সেই মুভমেন্টটার আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। সিদ্ধার্থ রায় আসছেন এবং এই 72-এর নির্বাচনটা একটা বাঙালির কাছে অত্যন্ত একটা কালো অধ্যায়, যেটা বাঙালি মেনে নেয়নি। 72-এর যে নির্বাচনে প্রথম রিগিং শব্দটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা দিল, তার আগে পর্যন্ত এই শব্দটাই মানুষ জানত না। এবং ফলশ্রুতিতে কিন্তু 77-এ মানুষ উল্টে দিল, মানুষ কিন্তু সিভিল সোসাইটি কিন্তু রিগিং রুখে দিল। কোনো কেন্দ্রীয় বাহিনীকে এসে রিগিং রুখতে হয়নি, সিভিল সোসাইটি রিগিং রুখে দিয়েছে। মানুষ বাই অ্যান্ড লার্জ তারা মনে করেছে যে এইভাবে ভোট করাটা উচিত নয়, এবং 77 সালে সিপিএম সরকার এসছে। এবং আনফর্চুনেটলি যে ডেমোক্রেটিক নিড থেকে লোকেরা বামফ্রন্ট সরকারকে ইলেক্ট করলো, সেই ডেমোক্রেটিক নিডটাকে কিন্তু ক্রমশ প্রথম 5-10 বছর নিশ্চয়ই বামফ্রন্ট সরকারের কিছু কৃতিত্ব দিতে হবে, এমন কিছু স্টেপস তারা নিয়েছিল। পঞ্চায়েত, পুরসভা নির্বাচন, ল্যান্ড রিফর্ম, মানুষের হাতে পারচেসিং পাওয়ার বেড়েছে। এবং এই সমস্তগুলোকে অস্বীকার না করেও বলা যায় যে ডেমোক্রেটিক নিডটাকে কিন্তু তারা কেটার করেনি, তারা কনসিডার করেনি যে মানুষ যে শুধু রুটি কাপড়া মোকান, এর বাইরে যে মানুষের একটা নিড আছে, ইন্টেলেকচুয়াল নিড আছে, সে চিন্তা করতে সক্ষম, তাকে আমি চিন্তা করতে দেবো না। সমস্ত রকম সিভিল সোসাইটি ইনিশিয়েটিভগুলোকে আমি আমার পার্টির কন্ট্রোলে নিয়ে আসবো। এই যে কন্ট্রোল করব লক্ষ্যে এই কালচারটা লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এস্টাবলিশ করলো। এবং পরবর্তীকালে যখন পরিবর্তনের নামে আমরা নতুন সরকারকে দেখতে পাচ্ছি, নতুন সরকার তার থেকে এক চুলও না সরে তারা মনে হলো যে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, একেবারে পুরনোরা ঠিক যেভাবে গণতান্ত্রিক চাহিদাকে মর্যাদাহীন করে দিয়েছিল, একইভাবে তারা এটাকে কন্টিনিউ করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ডেমোক্রেসির ক্রাইসিস। মানুষকে কথা বলতে দেবো না, মানুষের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক, কোনো রকম পলিটিক্যাল পার্টিসিপেশনকে এনকারেজ করা হচ্ছে না, কোনো রকম ক্রিটিসিজমকে এনকারেজ করা হচ্ছে না।
এই রকম একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে ডেমোক্রেসি দিনের পর দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে আমাদের সোসাইটি থেকে। এবং এই কনটেক্সটেই আমরা মনে করি যে থিয়েটারের একটা বড় মহৎ ভূমিকা আছে ডেমোক্রেসিকে আবার ফিরিয়ে আনা, এবং তার সবচেয়ে বড় হাতিয়ার, তার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে থিয়েটার মানুষকে চিন্তা করতে ইন্সপায়ার করে।